আজ দুটো বেওয়ারিশ লাশ পুড়িয়ে গেছে ডমগুলো। ভালো করে পোড়ায় না শালারা। ওরাই বা কি করবে? এতটুকু সরকারি টাহাই দা করার মতো কাঠ কেরোসিন হয় নাকি? আর ওই টাকার মধ্যেই মোল্লাটাও তো চায় কয়েক বোতল। শালা বেওয়ারিশ লাশের কোনো দামই নেই মারি। পল্টু বুঝলো নেশাটা ভালো জমেছে ওদের। বলল, যেমন কপালে ছিল আর কি। আজকে শুনবেন একটা বেওয়ারিশ লাশের ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। সন্ধ্যায় ম্যাচে বসে জমিয়া আড্ডা চলছে ছেলেদের। এমন সময় ম্যাচের বাইরে থেকে ভেসে এলো আওয়াজ, কই রে, কোথায় গেলি সব? বাড়িওয়ালা জাদু মুক্তারের হাক শুনে সব ছেলেরা সন্ত্রস্ত হয়ে উঠল। 6 ফুটের উপর লম্বা বিশাল দেহি জাদুনাথ সরকারের পুরো নামটা তার নিজের বাড়ির গেটের ফলকে জলজল করে। তবুও অনেকেরই তা মনে থাকে না। সরকার মহাশয় সাব ডিসিশন কোর্টের মুক্তারি করেন, তাই আধা নামের সাথে আসল উপাধি বদলে জাদু মুক্তার বলেই তিনি এই শহরে বেশি পরিচিত। যথেষ্ট পয়সা আর প্রতিপত্তি আছে তার। পরনে সবসময় সাদা ধবধবে ধুতি আর ফতুয়া থাকে, তার উপর কালো কোট, মাফলার আর উলের খয়েরি রঙের মাংকি ক্যাপ পূজার পর থেকে প্রায় মাস পর্যন্ত চাপানো থাকে। যথেষ্ট শক্তপোক্ত শরীর, এই 70-এর উপরে বয়স। উপরের পাটির সামনের গোটা 4টে কালচে দাঁত অবশিষ্ট আছে, বাকি সব আগেই চলে গেছে। বিশাল গোলাকার মুখ, বড় বড় চোখ, ফর্সা রং, সাদা চুল যতটা সম্ভব ছোট করে ছাটা। গালে সবসময় পান ভরা থাকে। বসে কথা বলতেই ভুর ভুর করে জর্দার সুগন্ধ গোটা ঘরে ছড়িয়ে পড়ে। ফলকা মুখে পান পোড়া থাকায় ত আর থয়ের জায়গায় ট ঠ উচ্চারণ করেন। ওনার কথা বলার স্টাইল নকল করে ম্যাচের ছেলেরা মজা করে অন্য সময়। এমনিতে যথেষ্ট রামভারী মানুষ উনি, তাই ওনার সামনে কিন্তু সবাই জুজু, রীতিমতো ভয় আর সমীহ করে চলে। উনিও জানেন ম্যাচে কলেজের ছেলে ছোকরারা অনেকেই সিগারেট বিড়ি নেশা টেশা করে, তাই সবসময় দরজার বাইরে থেকে হাঁক করে ঢোকার আগে। এ পাড়াতে কয়েকটা বাড়ির পরেই ওনার বাড়ি। 3 তলা বাড়িতে নিজের পরিবার নিয়ে থাকেন। পাড়াতেই 3টে বাড়িকে ম্যাচ বানিয়ে কলেজের ছাত্রদের ভাড়া দিয়েছেন। ম্যাচে যে কোনো 2-1 সন্ধ্যায় হিসেবে নোটবুক গলাবদ্ধ করে সিট রেন্ট আদায় করতে বেরিয়ে পড়েন। আওয়াজ শুনে গল্পের আসর ভাঙল তাদের। যাদের কাছে ভাড়া মজুর আছে তারা হাসি মুখে বসে আছে, যাদের নেই সেদিন তারা তাড়াতাড়ি করে উঠে দৌড়ে পালায় ম্যাচের বাইরে। সরাসরি যে রুমে জাদুবাবু ঢুকে পড়েন সেখানে কেউ আটকে গেলে মুহূর্তেই 4টি খাটের যে কোনো একটি তলায় চুপিসারে প্রায় ঘণ্টাখানেক গরম আর মশাদের রাজত্বের মাঝে আশ্রয় করেন। খাটে বসে নোটবুক দেখে ছেলেদের নাম ধরে ডাক শুরু করেন। ছেলেরা ভাড়া দেয় এক এক করে। সেখানে যে যে অনুপস্থিত আছে বলে দেওয়া হয় তারা সবাই বাড়ি গেছে, পরে আসবে। এটা জানা আছে যে 2-4 দিন পর জাদুবাবু আর আসবে না, একেবারে পরের মাস পর্যন্ত নিশ্চিত। তাই পকেটে টাকা না থাকলেও ওনার মুখোমুখি না হয় বুদ্ধিমানের কাজ। না হলে বুড়োই বেঁচে থাকা 4টি দাঁতের খিচুনি শুনতে হবে অপরাধীর মতো মাথা নিচু করে। এ মাসে জাদুমুক্তার মাসের শেষের দিকে এসেছেন। এদিকে পল্টু বারবারই বেহিসেবি। মাসের শেষের দিকে পকেট ফাঁকা তো থাকবেই। গোবার সাথে আগে থেকেই কথা ছিল ওরা একসাথে পালাবে। পাশের রুমে বুড়ো ঢুকতেই ওরা চপ্পল পরে দে দৌড়। পল্টু দরজা দিয়ে বেরিয়েই বাঁদিকে টানা দৌড়ে একটু এগিয়ে আবার বাঁদিকে ঘুরে মেঠো রাস্তায় উঠে পড়ল। কারণ ম্যাচের সামনেই রাস্তাটা বাঁদিকে আর একটু এগিয়ে শেষ হয়ে গেছে। বাড়িঘর বিশেষ নেই ওই দিকটাই। দৌড়াতে দৌড়াতে বুড়োকে ফাঁকি দিতে পারার আনন্দে চাপা উত্তেজনা আর আট্টহাসির ফোয়ারায় পল্টুর পেটের ভেতরটা গুড়গুড় করে উঠেছে। কিছুটা অন্ধকারের মধ্যে দৌড়ে হাসিটা মুক্ত করে ঘুরে দেখলো গোরা নেই ওর সাথে। ও ব্যাটাটা নিশ্চয় দরজা দিয়ে বেরিয়েই ডান দিকে পাকা রাস্তার দিকে গেছে।
একা একা আর একটু হেঁটে এগোতেই শ্মশানের দিকে উঠল পল্টু। বার দুয়েক জাদুবাবুর ভয়ে এই শ্মশানে ঘণ্টাখানেক সন্ধ্যা কাটিয়ে গেছে ওরা 2-4 জন। জানে ভয়ের কিছু নেই এ রাস্তায়। এই মেঠো শর্টকাট ধরে ওরা সারা গরমকাল রোজা দিনের বেলায় ছিন্নমস্তা মন্দিরের পাশে বড় বাঁধটায় চান করতে যায়। কলেজ রোডের বড় রাস্তা ধরে ছিন্নমস্তা মোড় ঘুরে ওই বাঁধের রাস্তা প্রায় 3-4 গুণের বেশি, তাই শর্টকাটই শ্রেয়। পল্টুদের বিউটি ম্যাচ থেকে শ্মশান কাছেই, প্রায় 200-250 মিটারের মধ্যে। যদিও এই মফস্বল শহরের উত্তর দিকে আরো একটা বড় শ্মশান আছে, তাই খুব বেশি না হলেও মাঝে মাঝেই মরা পোড়ানোর গন্ধ ভেসে আসে ম্যাচ অব্দি। আধপোড়া বেওয়ারিশ লাশ কুকুর শেয়ালে টানাটানি করে। মানুষের হাড়গোড় ছড়িয়ে থাকে এদিকে ওদিকে, মাথার খুলি পড়ে থাকতেও দেখা গেছে। একবার তো একটা গোটা খুলি কুড়িয়ে পেয়ে ম্যাচে নিয়ে গিয়ে ধুয়ে পরিষ্কার করে পড়ার টেবিলে সাজিয়ে রেখেছিল পল্টু। পড়তে বসে ওর দিকে তাকালেই মনে হতো সারাক্ষণ দাঁত কেলিয়ে নিঃশব্দে হাসছে। যদিও একদিন পরে কলেজ থেকে ফিরে আবিষ্কার করে সেই মাখন সাদা ঝকঝকে খুলি অদৃশ্য। কেউ সেটা ফেলে দিয়েছে ভয়ে বা অস্বস্তিতে, তবে পল্টু জানতে পারেনি কে সেই উপকারী বন্ধু। সিগারেটের নেশাটা বেশ সাগিয়ে এসেছে। পল্টু পকেটে হাতড়ে দেখল সিগারেটের দেশলাইটা ভাগ্যিস ভোলেনি তাড়াহুড়োতেও। শ্মশানের এক ধারে একটা বড় পাথরের উপর বসে আয়েশ করে একটা সিগারেট ধরালো। একা একাই কাটাতে হবে বেশ কিছুক্ষণ এখানে, যতক্ষণ না মোক্তার বুড়ো বিদায় নিচ্ছে। এই ঘন অন্ধকারে পায়ের তলায় রাস্তা ভালো করে দেখা যায় না। সোজা গিয়ে ছিন্নমস্তা মন্দিরের পাশ দিয়ে মন্দিরের সামনের রাস্তায় ওঠা যায়, কিন্তু এই আধারে সাপপোকের ভয়। গরম নেই যদিও, রাত বেশি হয়নি। হাতঘড়ির রেডিয়ামে দেখল প্রায় 9টা বাজে। ঠান্ডা ফুরফুরে হাওয়ায় বেশ আরাম লাগছে তার। রাতের আকাশে তারাগুলো আজ যেন আরো জলজল করে চোখ টেপাটেপি খেলা করছে। রাতের রানী চাঁদের দেখা নেই আজ, তাই তাদের রাজত্ব চলছে। পরের দিনই আমাবস্যা, রাত পোহালেই ভোরে মহালয়া। সময় কাটাতে আকাশ ভরা তারা দেখতে দেখতে গুনগুনিয়ে গান ধরল। সেদিনও আকাশে ছিল কত তারা। কিশোর কণ্ঠে এই গান খুবই প্রিয় পল্টুর। সে জানে যে তার গলায় একদমই সুর খেলে না, তবুও গানের আবেগে মনটা কেমন ভারী হয়ে গেল। রিনির সুন্দর মুখটা মনে পড়ে গেল হঠাৎ। রিনি তার কৌশলের প্রেম। পল্টু আর রিনি একই সাথে পড়েছে দুলাল জ্যৈষ্ঠর কোচিং ক্লাসে, 7 থেকে ক্লাস 12 অব্দি। বন্ধুত্বের বন্ধন বদলে গিয়েছিল প্রেমের বন্ধনে। কবে থেকে কে জানে। 9 থেকে চুটিয়ে প্রেম শুরু হয়েছিল। বন্ধু বান্ধব থেকে শুরু করে বাড়ির সবাই জেনে গিয়েছিল সেই প্রেম পর্ব। বাড়িতে বকাও খেয়েছে এই জন্য, তবুও আকর্ষণ যেন বেড়েই চলেছিল দিন দিন। রিনিকে বলেছিল, তোকে খুব ভালোবাসতে চাই রে রিনি। আবেগী মনে রিনিকে রানী বলে ডাকত পল্টু। হায়ার সেকেন্ডারি পাশ করে কলেজে উঠে দুজন আলাদা। পল্টু চলে এসেছে বাড়ি থেকে দূরে। রিনি ওমেন্স কলেজে বাংলা অনার্স নিয়ে ভর্তি হয়েছে। গত বছর সেকেন্ড ইয়ারে উঠে পল্টুকে ছেড়ে দূরে চলে গেছে রিনি। হঠাৎ জানিয়ে দিয়েছে সে আর ওর সাথে সম্পর্ক চালিয়ে যাওয়া সম্ভব নয়। ও আর কারুর প্রেমের নৌকায় চড়ে বসেছে কিছুদিন আগে। কষ্টে বুকটা যেন ফেটে যাচ্ছিল পল্টুর। কোনো মতে চোখে জল প্রকাশ না করে ফিরে এসেছিল সে। আজ একাকী নির্জনে তার রানীর কথা ভীষণ মনে পড়ছে। কেমন আছে সে কে জানে। মনটা উদাস হয়ে যায় তার। কিছুটা দূরে বাড়িঘরে ছোট্ট ছোট্ট আলো দেখা যাচ্ছে। নিবিড় আধারের মাঝে বসে দূরের আলোগুলো যেন আরো দূরে সরে গিয়েছে, ছোট্ট ছোট্ট তারা মনে হচ্ছে। শুনছান নীরবতার মধ্যে হঠাৎ মনে হলো এই জগতে সবাই একা নির্বান্ধব। এত বড় জগতে এত লোক আপন আপন পরিবার পরিজন নিয়ে আছে, অথচ এই শ্মশানেই একদিন সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে আসতে হবে মানুষকে। হঠাৎ পল্টুর মনে হলো সেও একদম একা, নিঃসঙ্গ এক মানুষ, নিস্তব্ধতার মাঝে যেন বসে আছে অনন্তকাল ধরে। অনেকক্ষণ সময় কেটে গেছে মনে হয় অন্যমনস্কতা নিয়ে। হঠাৎ মনে হলো বেশ কিছুটা তফাতে দুজন মানুষ বসে আছে। পরিষ্কার শোনা যায় না, কিন্তু খেয়াল করলে বুঝতে পারলো যে নিজেদের মধ্যে কথা বলছে ওরা। এতক্ষণ খেয়ালই করেনি যে সে ছাড়াও শ্মশানে আর কেউ আছে, হয়তো বসে বসে মোল্লা খাচ্ছে।
সস্তার মহুয়ার মল থেকে মদ তৈরি এখানে কুটির শিল্প বলা যায়। স্থানীয় ভাষায় ওরা মোল্লা বলে। রোজ সন্ধ্যাবেলায় যেখানে সেখানে মদের আসর বসে যায় এই শহরে। পল্টু ওদের ছেড়ে অন্যদিকে মন দেবে ভাবছে, ঠিক সেই সময় দুজন একসাথে উঠে এলো ওর কিছুটা কাছে। ওদের মধ্যে একজনকে একটু লম্বা মতো, সে বলল, কি দাদা, একা একা শ্মশানে বসে কি করছেন? বউয়ের সাথে ঝগড়া করেছেন নাকি? হেসে ফেললো পল্টু ওদের কথা শুনে। মনে মনে বলল, শালা বউ কোথায় রে ঝগড়া হবে? মুখে বলল, আমি কলেজের স্টুডেন্ট, কাছেই বিউটি ম্যাচে থাকি। আপনারা কি করছেন এই অন্ধকারে? লম্বা ছেলেটি বলল, আমরা একটু আড্ডা দিচ্ছিলাম বসে বসে, বেশ লাগছে এই ঠান্ডা ঠান্ডা হাওয়ায়। আজ দুটো বেওয়ারিশ লাশ পুড়িয়ে গেছে ডমগুলো, ভালো করে পোড়ায় না শালারা। ওরাই বা কি করবে? এতটুকু সরকারি টাহাই দা করার মতো কাঠ কেরোসিন হয় নাকি? আর ওই টাকার মধ্যেই মোল্লাটাও তো চায় কয়েক বোতল। শালা বেওয়ারিশ লাশের কোনো দামই নেই মারি। পল্টু বুঝলো নেশাটা ভালোই জমেছে ওদের। বলল, যেমন কপালে ছিল আর কি। অন্যজন এতক্ষণ চুপ করেছিল, এবার সে একেবারে তুমি করে বলল, ঠিক বলেছ ভাই, শালা মাখনের কপালটাই খারাপ। বয়স মাত্র 26 বছর। ঘটনা শুনলে তুমিও মানবে। গ্রামে মা বাবা বউ আর 4টে বাচ্চা কাচ্চা নিয়ে এতগুলো লোকের সংসার, রোজগার তেমন ছিল না। জনমজুর খেটে কতটুকু আর আয় হয় বলো? সারা বছর তো তাও থাকে না। অন্য সময় রাজমিস্ত্রি জুগারির কাজ করে এখানে সেখানে, সংসার চালাতে হিমশিম অবস্থা। বউটাও ওই কচি বয়স থেকে সারাদিন সংসারের পেছনে খেটে খুটে একদম খিটখিটে হয়ে গিয়েছিল। তাছাড়া রোজ শাশুড়ি বউতে ঝগড়া তো লেগেই ছিল। সন্ধ্যাবেলায় ঘরে ঢুকতেই আবার শুরু হতো অশান্তি। এমনিতেই সংসারের অভাব, তার উপর মার বউয়ের একে অপরের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। বাড়িতে দিন দিন অশান্তিতে বীতশ্রদ্ধ জীবন হয়ে গিয়েছিল। একদিন রাতে একটু দেশি মদের নেশা করে বাড়ি ফিরতেই ঝগড়া চরমে ওঠে। বউ দোষারোপ করতে থাকে মাখনকে, ওর সাথে বিয়ে হয়ে জীবন বরবাদ হয়ে গেছে। কোনোদিনও এতটুকু শান্তি পায়নি। মাখনের আর কি, সারাদিন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায়। বাড়ি ফিরে খেয়ে দিয়ে বউয়ের শরীর ভোগ করে তৃপ্তি। আর নয়, পরদিনেই ও বাপের বাড়ি চলে যাবে ছেলে মেয়ে নিয়ে, আর ফিরবে না। এইদিকে মা তো বিয়ের পর থেকেই বলে মাখন নাকি বউ 9টা। বউয়ের কথাই উঠে বসেছে। অমন ছেলে জন্ম দেওয়াই বাবা মায়ের জন্য গত জন্মের পাপের ফল। দুদিকের বিষাক্ত তীরের ফলায় মাখন হৃদয় চৌচির। বেঁচে থাকার বিন্দুমাত্র ইচ্ছে আর অবশিষ্ট নেই। অথচ এদের সবার জন্য রাত দিন মুখে রক্ত উঠিয়ে খেটে মরে। কি লাভ? যারা ওর জন্য এতটুকু ভাবে না, তারা কি তার আপনজন? শুধুমাত্র স্বার্থের সম্পর্ক বাবা মা বউ ছেলে মেয়ের সাথে। রাগে দুঃখে হতাশায় বাড়ি থেকে বেরিয়ে এসেছিল সে। হাঁটতে হাঁটতে গ্রাম ছড়িয়ে একেবারে বড় রাস্তায় ভোরে যে বাস পেয়েছে তাতেই চড়ে বসেছে। শেষ স্টপে ছিল এই শহরের বাস স্ট্যান্ড। শহরের রাস্তায় সারা দিন ইতিউতি করে ঘুরে মনটাকে শান্ত করার চেষ্টা করেছে। খিদে তেষ্টায় শরীরটাও নেতিয়ে গেছে ওর মনটার মতো। পকেটে পয়সাও আর নাই। বাসের ভাড়া, সকালে চা খেয়ে পকেট ফাঁকা। সন্ধ্যার দিকে ঘুরতে ঘুরতে রেল স্টেশনে এসে পৌঁছেছে। রাতের গাড়ি চলে যাওয়ার পর ফাঁকা বেঞ্চে বসে বসে একটার পর একটা মালগাড়ির ঝনঝন করে চলে যাওয়া দেখতে দেখতে আত্মহত্যার চিন্তা মাথায় এলো ওর। নেমে এসে লাইন ধরে হাঁটতে হাঁটতে কিছুটা দূরে এসে শুয়ে পড়লো লাইনে মাথা দিয়ে। প্রথমবার পাশের লাইন দিয়ে একটা মালগাড়ি চলে গেল স্টেশনের দিকে। ওটার আর ইচ্ছা নেই তার। ক্লান্তিতে চোখ বুজে আছে, হয়তো ঘুম এসে গিয়েছিল। হঠাৎ ভয়ঙ্কর হাতির ডাকের মতো আওয়াজের সাথে ঝমকা ঝমকা শব্দের ঘুম ছুটে যায়। উঠে বসতে বসতেই চোখে তীব্র আলোর ঝঙ্কানিতে চোখ বন্ধ হয়ে গেল। বুকটা কেঁপে ওঠার মধ্যেই মাথাটা আলাদা হয়ে গাড়ি গেল, আর শরীরটা গাড়ির চাকায় জড়িয়ে কিছু দূরে গিয়ে ছিটকে পড়ল। পরদিন সকালে পুলিশ বডি তুলে এনে হাসপাতালের মর্গে নরকে বেশ কয়েকদিন রেখেছিল। লাশের পরিচয় পায়নি ওরা।
তাই বেওয়ারিশ পরিচয় স্থানীয় হয়ে গেল। আরো একটা লাশ জমেছিল দুদিন আগে থেকে, সেখানে রাজুর লাশ। রাজুর বয়স আরো কম, 23 বছর বয়সের মতো হবে। পাড়ার মেয়ে টিয়ার সাথে ছোটবেলা থেকেই প্রেম ছিল। টিয়া বাড়িতে বলে দিয়েছিল যে রাজু ছাড়া সে আর কাউকে এসে বিয়ে করবে না। পরের পর ভালো সম্বন্ধ ভেঙে যাওয়ায় রাগে একদিন টিয়ার ওই দুই দাদা মিলে খুব কেলালো রাজুকে। দুদিন পরে লুকিয়ে রাজু দেখা করে টিয়ার সাথে। টিয়াকে জানাই যে রোজগার না করে তো বিয়ে করতে পারবে না ওকে। তাই ও ঠিক করেছে যে এক বন্ধুর কাছে সুরাত যাবে হিরে কাটার কাজ শিখতে। সব ঠিক করা হয়ে গেছে। ফিরে এসে টিয়াকে বিয়ে করে নিয়ে যাবে সুরাতে। অপেক্ষায় থাকবে টিয়া রাজুর জন্য, কথা দিয়েছিল টিয়া। প্রায় 1 বছর পর ছুটি পেয়েছে রাজু। গ্রামে ফিরে এসে দেখে 4-5 মাস আগে টিয়ার বিয়ে হয়ে গেছে মেদিনীপুরে। নিশ্চয় দাদাদের মারধরের চোটে বাধ্য হয়ে বিয়ে করেছে টিয়া। বিয়ের কার্ড থেকে টিয়ার শ্বশুরবাড়ির ঠিকানা জোগাড় করলো। রাজু নিজের বাড়িতে বলে দিল, গুজরাট ফিরতে হবে এবার, ছুটি নেই বেশি দিন। এইটা বলেই গেল টিয়ার শ্বশুর বাড়ির দিকে। কোনো রকমে টিয়াকে ওর স্বামীর হাত থেকে উদ্ধার করে ওকে নিয়ে পালাবে সুরাট। মেদিনীপুরে পৌঁছে রাতে কম পয়সায় হোটেলে কাটিয়ে সারাদিন ধৈর্য ধরে ওর শ্বশুর বাড়ির দিকে লক্ষ্য রাখে সে। 2 দিন দূর থেকে লক্ষ্য রেখে কেটে গেল। 3য় দিন বিকালে দেখলো এক পুরুষের সঙ্গে বিবাহিত টিয়া বাইরে বেরিয়ে এলো। কি সুন্দরী না লাগছে তার টিয়াকে। বিয়ের পর সিঁদুর টিঁদুর পরে লাল শাড়িতে ওর রূপ যেন আরো বেড়ে গেছে। উত্তেজনা সাথে নিয়ে ও পিছু নেয় তাদের। সিনেমা হলেও ঢুকলো ওদের পিছু পিছু। কি সিনেমা মনে নেই ওর, ও তো সিনেমা দেখেনি, দেখেছে রূপসী টিয়াকে। হাসি খুশি সুখী বিবাহিত টিয়াকে ওর বরের সাথে দেখে বুঝে গেল রাজু যে হয়তো কথা দিয়েছিল টিয়া কথা রাখবে না বলেই। সিনেমা শেষ হওয়ার আগেই হল থেকে বেরিয়ে সোজা রেল স্টেশন। ট্রেন এলে উঠে পড়ে তাতে। জানা নেই কোথায় যাচ্ছে সে, শুধু জানে বুকের ভেতরে খুব ব্যথা তখন ওর। মাঝরাতে এক স্টেশনে নেমে একটা বড় গাছের ডাল থেকে ঝুলে পড়ল। অসহ্য ব্যথা থেকে বাঁচতে 2 মিনিট ঝুলে মরে গেল রাজু, একটু শান্তির আশায়। সকালে পুলিশের দল নামিয়ে আনলো সেখান থেকে। তারপর স্থান হলো সেই হাসপাতালের মর্গে। তখন চুপ করে আছে 3 জনেই। মন ভার হয়ে গেল পল্টুর অখ্যাত মাখন আর রাজুর জীবনের গল্প শুনে। একটু ভুল হলো, ওদের মরণের গল্প শুনেছে সে এতক্ষণ ধরে। আসলে গল্প বলার সুন্দর কায়দায় শুনতে শুনতে কল্পনায় টিয়ার সুখের সাথে আরেকজনের মুখের অদ্ভুত মিল পাচ্ছিল, তার রিনি। ওদের একজন বলল, আজ দুপুরে ডোমগুলো এসে ওদের জ্বালিয়ে দিয়ে গেল। হাত পড়া লাশ কুকুর শিয়ালে টানছে বারবার। আমরা দুজন বসে দেখছিলাম, খারাপ লাগছিল ওদের জন্য, তাই তোমার কাছে বললাম ওদের কষ্টের কথা। পল্টু ঘড়িতে দেখলো রাত প্রায় 11:30। কখন যে এত রাত হয়ে গেছে বোঝেইনি। মোক্তার মশাই অনেকক্ষণ চলে গেছেন। ম্যাচে ছেলেদের রাতের খাওয়াও হয়ে গেছে এতক্ষণে। গল্পে গল্পে বুঝতে পারেনি শালারা ঢপের চপ খাওয়ালো বসে বসে। শালা বেওয়ারিশ লাশের ওরা এত গল্প জানলো কি করে? হঠাৎ কেমন যেন বুকটা ছ্যাদ করে উঠল। এতক্ষণ পর একটা ভয় পেয়ে বসলো পল্টুর সারা দেহ মনে। অনেক সময় ধরে অন্ধকারে থাকতে থাকতে চোখ সরে গেছে, ততক্ষণে স্পষ্ট দেখতে পাচ্ছিল ওদের। ব্যথা ভরা চোখে ওরা চেয়ে আছে তার দিকে। পল্টু মনে মনে ভাবছে, শালারা মোল্লা মেরে গল্প ফেদে ভয় দেখিয়ে মজা করছে না তো? গলাটা যত সম্ভব স্বাভাবিক রেখে পল্টু বলল, ওই লাশগুলো পরিচয় পুলিশ পেল না, আর তোমাদের কাছে এত খবর, পুলিশকে বললে না কেন? এই কথার উত্তরে একজন বলল, তুমি বলে দিও যদি ইচ্ছে হয়, তবে না বলাই ভালো। বাড়ির লোকের কাছের জনকে ফিরে পাওয়ার আশা ভেঙে কি লাভ? হোক না তা মিথ্যে আশা। আর তাছাড়া গল্প শুনে সময় তো ভালোই কাটলো। সিগারেট আছে? একটা করে সিগারেট খাইয়ে দিয়ে যাও, অনেক রাত হলো। উঠে দাঁড়িয়ে দুজনকে 2টো সিগারেট দিল পল্টু। নিজে একটা সিগারেট জ্বালিয়ে একজনের দিকে বাড়িয়ে দিল আগুন। নিভে গেল আগুনের শিখা। আবার ড্যাশলাইট জেলে কাঠিটা বাড়াতে যেতেই হাওয়াতে আবার নিভে গেল। আবার ড্যাশলাইট জ্বালাতেই একজন বলল, সরিয়ে নিও না হাতটা, ওখানেই ধরে রাখো আগুনটা।
দেশলাইয়ের জ্বলন্ত কাঠিটা পল্টু চারিদিকে হাতের আড়াল করে আছে, আর সে মুখটা কাছে বাড়িয়ে সিগারেট ধরালো। কিন্তু এ কি, ওর শরীর তো দূরে রয়েছে, আর দু হাতের মাঝে কাটা মাথাটার মুখের থেকে সিগারেটের ধোঁয়া। জ্ঞান হারানোর আগেই পল্টু বোধহয় শুনতে পেল ওদের একজন বলছে, মাখন, এটা তুই কি করলি?